চুক্তি সই হবার কয়েকদিনের মাথায় দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার পর গোটা আমেরিকা যখন ভাবছিল ইরান হয়তো এবার একটু ব্যাক ফুটে যাবে, ঠিক তখনই ওয়াশিংটনকে স্তব্ধ করে দিয়ে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের সবচেয়ে বড় তাসটি খেলে দিল। ইরান এবার কোনো প্রক্সি বা হিজবুল্লাহ হুতিদের ঢাল ব্যবহার করেনি, বরং নিজেদের মাটি থেকে সরাসরি ড্রোন উড়িয়ে তারা আঘাত হেনেছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান সন্ত্রাস বিরোধী কমান্ডো স্টেশনে। এই হামলার পরপরই বাহরাইন সরকার আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান হঠাৎ বাহরাইনকে কেন বেছে নিল? মার্কিন বিমান বাহিনীর হামলার জবাবে তারা কাতারের আল উদেদ বা কুয়েতের ঘাঁটিতে হামলা না করে কেন বাহরাইনের এই নির্দিষ্ট নেভাল বেসকে টার্গেট করল? এর পেছনের আসল সামরিক এবং ভূ রাজনৈতিক সমীকরণটি সাধারণ সংবাদের চেয়ে অনেক বেশি গভীর। কারণ বাহরাইনের এই ঘাঁটিটি কেবল আমেরিকার একটি সাধারণ সেনা ক্যাম্প নয়, এটি হলো পুরো মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য ধরে রাখার মূল চাবিকাঠি বা নিউক্লিয়াস। ইরান খুব চতুরতার সাথে আমেরিকার এই অহংকারের জায়গায় আঘাত করে ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাই দিল যে ওয়াশিংটন যদি ইরানের দোরগোড়ায় এসে বোমাবর্ষণ করে, তবে ইরান ও আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত দুর্গের ভেতর ঢুকে রক্তের বন্যা বইয়ে দিতে পারে। এই মেগা কাউন্টার অ্যাটাকের ভেতরের আসল গেমটি বুঝতে হলে আমাদের সিঙ্গাপুরের সেই বিতর্কিত জাহাজ এবার লাভলির ওপর হামলার সূত্রটি মেলাতে হবে। ওমান উপকূলের কাছাকাছি বিকল্প রুট ব্যবহার করার অপরাধে যখন সিঙ্গাপুরের ওই জাহাজটিকে ইরান ড্রোন দিয়ে আঘাত করে, তখন মার্কিন সেন্ট্রাল কমান্ডো বাহরাইনের এই ৫ম নৌবহর থেকেই তাদের মূল যুদ্ধজাহাজ এবং গোয়েন্দা বিমানগুলোকে গাইড করেছিল। অর্থাৎ দক্ষিণ ইরানের শিরিক অঞ্চলে আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো গিয়ে ড্রোন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, তার মূল ছক এবং লজিস্টিক সাপোর্ট তৈরি হয়েছিল বাহরাইনের এই নেভাল কমান্ডো সেন্টার থেকে। ইরান খুব ভালো করেই জানে পারস্য উপসাগরে আমেরিকার যতগুলো চোখ আর কান রয়েছে, তার মধ্যে বাহরাইনের এই ঘাঁটিটি সবচেয়ে শক্তিশালী এবং স্ট্র্যাটেজিক। আর তাই আইআরজিসি যখন তাদের দূরপাল্লার সুইসাইড ড্রোনগুলো বাহরাইনের দিকে পাঠায়, তখন তাদের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার সেই চোখ এবং কানকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়া। বাহরাইন সরকার এই হামলার পর যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে, তার কারণ কেবল মার্কিন ঘাঁটিতে আঘাত করা নয়, বরং বাহরাইন খুব ভালো করেই জানে যে এই পারস্য উপসাগরীয় অঞ্চলে তারা আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত শিয়া প্রধান অঞ্চলের সুন্নি রাজতন্ত্র। বাহরাইনের মাটিকে ব্যবহার করে মার্কিন নৌবাহিনী যেভাবে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা এবং সমুদ্রপথের টোল আদায়ের দাবিকে অচল করার চেষ্টা করেছে, ইরান এই ড্রোন হামলার মাধ্যমে বাহরাইনের রাজ পরিবারকেও এক চরম মনস্তাত্ত্বিক হুমকির মুখে ফেলে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভেতর এখন নতুন করে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের নিজেদের দেশের সার্বভৌমত্ব এক সেকেন্ডে ছারখার হয়ে যেতে পারে। এই ভয়টাই তেহরান পুরো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মগজে ঢুকিয়ে দিতে চেয়েছিল, যাতে ওভাল অফিসের তৈরি করা ইরান বিরোধী জোটে ফাটল ধরানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর কমান্ডো স্টেশনে এই সরাসরি ইরানি আঘাতের পর ওয়াশিংটনের ভেতরের পরিস্থিতি কী? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তুরুত সোশ্যালে যতই গর্জন করুক না কেন, পর্দার আড়ালের আসল সত্য হলো হোয়াইট হাউস এখন এক নজিরবিহীন আইনি ও কৌশলগত গোলকধাঁধায় আটকে গেছে। একদিকে ট্রাম্পের নিজের দলের বিদ্রোহী সিনেটরদের চাপ দিয়ে তিনি যুদ্ধ বিরোধী বিলটি ব্লক করতে পেরেছেন ঠিকই, কিন্তু অন্যদিকে ডেমোক্র্যাট নেত্রী পেটি মারে যেভাবে ট্রাম্পের চাওয়া ৮০ বিলিয়ন বা ৮,০০০ কোটি ডলারের জরুরি যুদ্ধ তহবিল জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন, তাতে ট্রাম্পের হাত পা আর্থিক দিক থেকে সম্পূর্ণ বাধা পড়ে গেছে। যুদ্ধ চালাতে গেলে বা মধ্যপ্রাচ্যে নতুন কোনো ফ্রন্ট খুলতে গেলে যে বিপুল পরিমাণ ডলারের প্রয়োজন হয়,
তা ডেমোক্র্যাটরা আটকে দেওয়ায় ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার কোনো স্থল বা বড় ধরনের ইনভেশনের সিদ্ধান্ত নিতে পারছে না। আর এই আর্থিক ও আইনি দুর্বলতার সুযোগটি ইরান হুবহু লুপে নিয়েছে। তেহরানের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো খুব ভালো করে জানে যে জুলাই মাসের আগে ট্রাম্পের পক্ষে বড় কোনো সামরিক ফান্ড পাশ করানো সম্ভব নয়। তাই এই অন্তর্বর্তীকালীন সময়ে ট্রাম্পকে মানসিকভাবে সম্পূর্ণ কোণঠাসা করতে এবং সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে চলমান 60 দিনের শান্তি আলোচনার টেবিলে আমেরিকার নিজেদের শর্তে স্বাক্ষর করতে বাধ্য করতেই ইরান একের পর এক এই ভয়ঙ্কর সামরিক চালগুলো চালছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যতই বলুক না কেন, সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে এবং ইরানকে সরাসরি হটলাইন নাম্বারে ফোন করার আলটিমেটাম দিক না কেন, বাস্তবতা হলো বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরে ড্রোন ঢোকার পর পেন্টাগন এখন বুঝতে পেরেছে যে ইরানের বিমান ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার যে দাবি ট্রাম্প করেছিলেন তা সম্পূর্ণ সত্য ছিল না। ইরান যদি এক রাতের নোটিশে বাহরাইনের মতো হাইটেক এয়ার ডিফেন্স যুক্ত মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন দিয়ে আঘাত করতে পারে, তবে আগামী দিনে পারস্য উপসাগরে আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতরী আর নিরাপদ থাকবে না। আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি অনুযায়ী যখন একটি পক্ষ সামরিকভাবে আঘাতের জবাবে পাল্টা আঘাত সরাসরি করার সাহস দেখায়, তখন আলোচনার টেবিলের সমীকরণ রাতারাতি বদলে যায়। এতদিন তারা ভাবছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং মিসাইল ভান্ডারকে মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব, কিন্তু বাহরাইনের এই হামলা প্রমাণ করল ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ এবং ড্রোনের টাইমিং কতটা নিখুঁত হতে পারে। ট্রাম্প প্রশাসন যদি এখন এই হামলার জবাবে ইরানে আরও বড় ধরনের বিমান হামলা চালায়, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল $150 ছাড়িয়ে যাবে, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকে এক মহাসংকটে ফেলে দিবে। যার ফলে ডোনাল্ড ট্রাম্প এখন এক মারাত্মক রাজনৈতিক জুয়া খেলার মুখোমুখি দাঁড়িয়ে আছেন। এই পুরো সমীকরণের শেষ কথা হলো, মধ্যপ্রাচ্যে শক্তির আসল ভারসাম্য এখন আর কেবল আমেরিকার সামরিক বাজেটের ওপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে কার হাতের ড্রোন কতটা নিখুঁতভাবে শত্রুর ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারছে